আসলে চাকরি বাকরির দিকে না গিয়ে কেন বিজনেসের দিকে, এটা বলতে গেলে খুব মজার একটা স্টোরি আছে। এটা আমি 35 বিসিএস এ যখন প্রিলিতে কোয়ালিফাইড হই, তো আমি রিটেনের জন্য পড়াশোনা করছিলাম। তো আমরা 12-15 জন মিলে গ্রুপ স্টাডি করতাম মৌচাকের একটা লাইব্রেরিতে। তো আমি ছিলাম সবার জুনিয়র, আমার যারা ছিল প্রায় 12-15 জন মতো সবাই ছিল সিনিয়র। তার মধ্যে একটা ভাইয়া ছিল, আমার নাম মনে আছে, সোহেল ভাইয়া। তো উনি ছিলেন খুবই কোয়ালিফাইড একজন মানুষ, সবাই জানে খুবই ওয়াইজ পারসন, খুবই জ্ঞানী, অনেক কিছু জানে, তার বিশেষ হয়ে যাবে। তো সবাই তাকে একটু সমীহ করতো তার নলেজের কারণে। তো সবাই মিলে একদিন এই সোহেল ভাইকে ধরলো যে জিওগ্রাফির কিছু বিষয় আমরা বুঝতে পারি না, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, মূল মধ্যরেখা বা ওই যে আন্তর্জাতিক সীমারেখা, এই বিষয়গুলি ক্লিয়ার হওয়ার জন্য সবাই ধরলো সোহেল ভাইকে। তো সোহেল ভাই বোঝাচ্ছিলেন, আমরা 12-15 জন ছিলাম, সবাইকে বোঝাচ্ছিলেন। তখন দেখলাম উনি যে বোঝাচ্ছেন, মানে সবাই খুব একটা খুশি হতে পারছিল না, বা খুব একটা ওই রকম তারা প্রাণ পাচ্ছিল না, বা নিতে পারছিল না আর কি। তো আমি তখন সবার জুনিয়র, আমি বললাম যে ভাই কিছু মনে না করলে আমাকে যদি একটু সুযোগ দেন আমি একটু দেখাই। তো এরপর আমি নিয়ে জিওগ্রাফির টোটাল যে বিষয়গুলি ওগুলো দেখালাম। তো দেখানোর পর ওই ক্লাসটা সবার এতটাই ভালো লাগলো এবং সবাই এতটাই উপকৃত হলো যে এরপর আরও 6-7 জন সহ, অর্থাৎ আগে ছিলাম 13-14 জন, এরপর 18-20 জন সহ ওই ক্লাসটা আমাকে আবার নিতে হয়েছিল। তো তখন আমার কাছে মনে হয়েছিল যে আচ্ছা, আমাকে কেন ওই প্রশাসনেই যাইতে হবে, ওই পুলিশই হইতে হবে, বা বিসিএসসি যাইতে হবে, বা ব্যাংকে বা চাকরি কেন করতে হবে? আমি তো পড়াইতে খুব ভালোবাসি, বা মোটামুটি পড়াইতে পারিও। যার ফলে ওই ঘটনার পর তখন আমি হচ্ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে ডাবল মাস্টার্স করছিলাম, কিন্তু কোনো একটা কারণে আমার গ্যাপ পড়ে গেল। তো ওই ঘটনার পর আমি চিন্তা করলাম যে না, আমি আসলে এই বিসিএস লাইনে বা চাকরি বাকরির লাইনে থাকবো না, আমি পড়াতে ভালোবাসি এবং পড়ানোর লাইনেই থাকবো। এবং পড়ানোর লাইনে একটা সুবর্ণ সুযোগ আছে, আমার যেহেতু বই পুস্তকের দিকে আগ্রহ, প্রকাশনী বিজনেস, এই বিজনেসের দিকেই থাকবো। তো এই ঘটনাটা আসলে আমাকে চাকরির লাইন থেকে বিজনেসের দিকে নিয়ে আসে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গল্পগ্রাফিক নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তাশফিকুল সামিন। আজকে আমাদের সাথে যে মানুষটি আছেন, তার মুখ সবাই চিনেন কিনা জানি না, কিন্তু তার লেখা বই আপনারা সবাই পড়েছেন। জুবায়ের্স ডিকে সাধারণ জ্ঞানের জন্য এত জনপ্রিয় এবং স্টুডেন্টদের এত পছন্দের বই হয়তো বাংলাদেশে আর নেই। আজকে আমাদের সাথে আছেন সেই জুবায়ের্স ডিকে জুবায়ের ভাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই যে বইয়ের পিছনে আসা গল্প শুনলাম, বউয়ের সাথে সেই সম্পর্কটা কিভাবে হলো? এই যে সম্প্রতি আমরা বিয়ের খবরটা দেখলাম, বই থেকে কি সরাসরি বউয়ে চলে যাও? আচ্ছা, আমি হচ্ছে, সবাই জেনেছে হচ্ছে ডিসেম্বর মাসে, আপনিও সম্ভবত জানেন যে আমি ডিসেম্বরে বিয়ে করেছি। আসলে বিয়েটা ডিসেম্বরে না, বিয়েটা ছিল হচ্ছে আগস্টে, গত আগস্ট মাসে আমি করেছি। তো এইটাও আসলে সবকিছুই তো হিস্ট্রি, এটাও একটা লম্বা ইতিহাস। আমি যাকে বিয়ে করেছি তার সাথে আমার দীর্ঘকালের পরিচয়, অনেক লম্বা সময়ের পরিচয়, কিন্তু আমরা কখনোই ওইভাবে কখনো চিন্তা করিনি যে আমরা বিয়ে করব, বা আমাদের মধ্যে কোনো প্রেম ছিল বিষয়টা, তাও না। কিন্তু যখন দেখা যাচ্ছে যে এখন যে আমার ঘরে আছে, ঘরণী, সে পড়াশোনা করতে যায় ইংল্যান্ডে, সেখানে সে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করে ইংল্যান্ডে প্ল্যাব এক্সাম দিতে যায়। তো দিতে যাওয়ার পর সে যখন ওখানে কোয়ালিফাইড হয়, তারও একটা বিয়ের সময় আমিও বিয়ে করবো, আমার বাসা থেকেও বলছে। তখন আমাদের দুজনের মনে হয় যে আমরা দুইজন যে এত এত লম্বা একটা সময় তো সুন্দরভাবে আমাদের পরিচয় আছে, বা আমরা একজন আরেকজনের কাছে অনেক কিছু শেয়ার করি, করতে ভালোবাসি, বা একজন আরেকজনের সাথে কথা বলতে গেলে আমরা খুব প্রাণ পাই, খুব আনন্দ পাই, তাহলে আমরা কেন একসাথে থাকার চিন্তা করছি না? এটা আসলে ওর পক্ষ থেকে আমাকে প্রথম এরকম বলা হয়। তখন মনে হলো আসলেই তো, যেহেতু আমরা অনেক সময় ধরে একসাথে আছি, বা একজন একজনের পরিচিত হিসেবে আছি, বা ভালো বন্ধু হিসেবে আছি, তো আমরা তো চাইলে পরে শেষ পর্যন্ত থেকে যেতে পারি এরকম। ওই চিন্তা থেকেই বিয়েটা করে ফেলা আর কি। এখন ধরুন আপনার কাছে শুনলাম কি সুন্দর মতো দুজন এতদিন ধরে চিনেন, পছন্দ আছে, বিয়ে করে ফেললেন। আমাদের সমাজে বিয়েটাকে আজকাল অনেক কঠিন বানিয়ে ফেলেছে, যে তোমার এই ডিগ্রি লাগবে, এই পজিশন লাগবে, এরকম চাকরি বাকরি সুটেড বুটেড হতে হবে। আপনার ক্ষেত্রে কিন্তু আপনার এই কনসার্নটা হয়তো ছিল যে এত বড় ডাক্তার, তুমি আমাকে। এই ক্ষেত্রে এটা একটু মজার বিষয় যে এই যে একটু আগে যেটা বললেন যে সুটেড বুটেড লাগবে, এইটাই আসলে ডক্টর ইশা, যে আমার ওয়াইফ, ওই আমাকে প্লাস হচ্ছে আদার্স একটা মেসেজ আমি বলবো
যে আমি যখন বলছিলাম যে তুমি যে আমাকে বিয়ে করতে চাও, তো তুমি তো ডক্টর, তোমার তো ফ্যামিলি প্রত্যাশা থাকতেই পারে তুমি আরেকজন ডক্টর বা খুব সুটেড বুটেড একজন মানুষ, বা আমি হচ্ছে বিজনেস করি, ঠিক আছে, চাকরি তো বাজার দর বুঝেনি, বা সরকারি একটা চাকরি মানে তো আমাদের এখানে অনেক কিছু। তো এইরকম মানুষ তো তোমার ফ্যামিলিতেও আশা করবে বা তুমিও চাইবা, তো সেটা না চেয়ে কেন আমি? তখন তার যে উত্তরটা ছিল সেটা হচ্ছে যে আসলে আমি তো চাকরি বাকরির সাথে বা পদ পদবি বা সুট কোটের সাথে টাইয়ের সাথে তো আমি সংসার করব না, আমি সংসারটা করবো একটা মানুষের সাথে। তো আমার সেই মানুষটাকে দরকার। এরপর একটু কাব্য করে বলছিল যে সেই মানুষকে দরকার যে হয়তো আমাকে নিয়ে 2 লাইন লিখবে, হ্যাঁ, আমি যার সাথে গল্প করতে পারবো, যে আমাকে সম্মান করবে, আমার এই দীর্ঘ পথ চলার সাথী হবে। তো তখন আমারও মনে হয়েছে যে যেই মানুষটা এইভাবে ভাবছে, তো তার সাথে জীবনটা কাটালেই চমৎকার হয়। এই যে একটা জায়গা যে সমাজে যেটা জটিল করে রাখা, আসলে থাকবে তো একজন মানুষ একজন মানুষের সাথে, তো দুইটা মানুষ যদি ঠিক থাকে তাহলে আমাদের উচিত সবাই ওই সমাজের আরো যে জটিলতা তৈরি হয় এগুলোকে ইজি করে দেওয়া বা সহজ করে দেওয়া। আচ্ছা, এই যে আপনি একটা কথা বলছিলেন যে আপু বললেন যে আমার একজন মানুষ লাগবে, যে আমাকে বুঝবে, আমাকে সম্মান করবে, ভালোবাসবে। এই যে মানুষ হয়ে ওঠে, আমরা ছোটবেলা থেকে শুনি যে বড় মানুষ হও, কেউ বলে না যে সরকারি অফিসার হও, ডাক্তার ইঞ্জিনিয়ার, মানুষ হতে বলে। স্টুডেন্টরা না কনফিউজড হয়ে যায় যে রেজাল্টের পেছনে ছুটছে, ডিগ্রি পেছনে ছুটছে। বাট এই যে আজকে আপনার যে অবস্থানটা, মানুষ হিসাবে নিজের যে ভ্যালুগুলো আছে, স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলবেন? আচ্ছা, ওদের কোন ব্যাপারগুলো মাথায় রাখা উচিত আসলে একজন ভালো মানুষ হতে? সুন্দর একটা কথা বলছেন। এই যে ছোটবেলা থেকে আমরা শুনি যে মানুষ হও মানুষ হও, কিন্তু বর্তমান সময়ে এসে আসলে একটা কনফ্লিক্টের জায়গা দাঁড়িয়ে গেছে যে মানুষ হব না বিসিএস ক্যাডার হব, ঠিক আছে, মানুষ হব না বড় চাকরিজীবী হব, মানুষ হব না বিশাল প্রোফাইলধারী হব, ঠিক আছে। তো একটা কবিতা দিয়ে বলতে চাই, ওই যে একটি আলোর কণা দিয়ে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ টলে, ঠিক আছে। তা আমরা পড়াশোনা করব, শিক্ষিত হব, তারপর প্রফেশনাল লাইফে যাব, পদ পদবি হবে, সব কিছুই হবে, কিন্তু আমি যদি একজন প্রকৃত মানুষ না হই এবং আমার দ্বারা যদি সমাজের আর কোনো উপকারে না আসে কোনো কিছু, তাহলে কিন্তু আমার এত পড়াশোনা, এত পদ পদবি, চাকরি, সেটা কিন্তু আলটিমেটলি কোনো কাজে লাগছে না। তাহলে আমরা তো পড়াশোনা করবই, আমরা নিজেকে একটা মর্যাদা সম্পন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, এর পাশাপাশি আরও কিছু দায়িত্ববোধের জায়গা আছে। এই জায়গাগুলি যখন আমি নিজে থেকে বুঝে উপলব্ধি করে পালন করব, তখন দেখা যাবে যে আমার মানুষ হয়ে ওঠাটা সার্থক হবে, এবং শুধু মানুষ না, একজন সফল এবং সার্থক মানুষ। এই জন্য পড়াশোনাও করতে হবে, নিজের ক্যারিয়ারও গঠন করতে হবে, পাশাপাশি আমার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো পালন করতে হবে। দায়িত্ব পালন করলাম না, আমি শুধু পড়াশোনা করে ক্যারিয়ার করলাম, আমি কিন্তু সাকসেস না, সাকসেস হইলেও সার্থক না। আর আমি নিজের ক্যারিয়ারও গড়ে তুললাম, আশেপাশে মানুষের যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করলাম, তখন আমি একই সাথে সার্থক হলাম, সাকসেসও হলাম। এটাই নতুনদের উদ্দেশ্যে বলা। আপনি খুব সুন্দর একটা কথা বললেন, শুধু সফল সেটা আমরা হয়তো ক্যারিয়ার অর্থবিত্ত দিয়ে মেজার করি, সফল এবং সার্থক তখনই হয় যখন দায়িত্ব নিতে শেখা হয়। এই যে দায়িত্ব নেওয়া পরিবারের, এই যে আপনার একটা স্ট্রাগল ছিল, সেটা নিয়ে কিছু বলবেন? আমরা যেরকম ভার্সিটি পর্যন্ত বাবা মার টাকায় চলি, বিদেশে 18 বছর হয়ে গেলেই দেখা যায় যে নিজের কাঁধে দায়িত্ব নেয়। আপনার দায়িত্ব নেওয়ার শুরুটা কবে থেকে ছিল? দায়িত্ব বিষয়টা তো আসলে অনেক বড়, ঠিক আছে। দায়িত্ব যেমন আমাদের আশেপাশে সমাজ আছে, সমাজের অনেক, এখন দেখেন আমার আশেপাশে কোনো একটা মানুষ যদি না খেয়ে থাকে, না পড়ে থাকে, সেটা কিন্তু আমার উপরই দায়িত্ব বর্তায়। আমরা হয়তো বা ম্যাক্সিতে উঠে যখন ছোট একটা বাচ্চাকে দেখি সে গালিগালাজ করছে বা তার আচরণটা হয়তো বা একটু উগ্র, আমরাও তাকে একটা গালি দিয়ে দিই বা আমরা তাকে দোষী, এই ছেলেপেলেগুলি নষ্ট হয়ে গেল। বা রাস্তায় কমন একটা দৃশ্য দেখেন, ছেলেমেয়েরা ডান্ডি খাচ্ছে, কমন একটা দৃশ্য দেখা যায় না, তো আমরা গালি দিয়ে দেই, আমরা বলি এগুলো নষ্ট হয়ে গেছে, বা গালি দিয়ে দেওয়াটা সহজ, কিন্তু এই যে ওরা নষ্ট, ওরা স্কুলে যাচ্ছে না, ওরা ডান্ডি খাচ্ছে বা ছিনতাই বা অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে, এর দায়ভার কিন্তু আমার উপর এসে পড়ে। অর্থাৎ দায়িত্ব বিষয়টা অনেক বড়, সেটা আমি সমাজের মানুষ হিসেবে সামাজিক কিছু দায়িত্ব আছে। আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে আমার শুরু যেটা মানে পারিবারিক যে দায়িত্ব। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে, সেকেন্ড ইয়ার আমি 2টা সাবজেক্টে পড়াশোনা করেছি। ঢাকা ইউনিভার্সিটিতে ফিলোসফি নিয়েও পড়াশোনা করেছি, আবার পলিটিক্যাল সায়েন্স নিয়েও পড়াশোনা করেছি। তো যখন আমি সেকেন্ড ইয়ারে ছিলাম, অনার্স সেকেন্ড ইয়ার, তখন আমার বাবা মারা যায়, এটা 2010 সাল।
মারা যাওয়ার পর আমার একটু জীবিকার তাগিদেই আমাকে, আমার মা অসুস্থ ছিল, জীবিকার তাগিদেই হচ্ছে আমাকে মানে উপার্জনের জন্য দৌড়াদৌড়ি করতে হয়। তখন আমি ক্লাস নেওয়া শুরু করি। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু যে শিক্ষার্থীরা আছে তাদের জন্য আমি বাসায় গিয়ে টিউশন বলেন, বিভিন্ন কোচিংয়ে পড়ানো বলেন, তো আমি ক্লাস নেওয়া শুরু করি। তো সেই সময়টাতে দেখা যায় যে জীবিকার তাগিদে আমাকে এতটাই ক্লাস নিতে হয় যে পড়াশোনাটা আমার ওয়ান কাইন্ড অফ অপশনাল হয়ে যায়, যে আমার দৌড়াদৌড়ি বা আমার জীবিকাটাই মেইন হয়ে যায়, পড়াশোনাটা অপশনাল হয়ে যায়। সেই সময়টা থেকে আসলে আমার এই মানে এই জার্নি পড়ানোর যেটা বলেন পরিচয়ের মধ্যে একটা পরিচয় আছে শিক্ষকতা, সেটা জার্নিটা শুরু। তো সেখান থেকে কিভাবে বিজনেসের দিকে আসলাম, তো আমি আমি যেহেতু জেনারেল নলেজ পড়ে, আমার বইটা তো জেনারেল নলেজের জন্যই। তো জেনারেল নলেজে ক্লাসে পড়াতে গিয়ে আমি যেটা দেখি যে স্টুডেন্টদেরকে আমি যদি সাম্প্রতিক পড়াই, ক্লাসে সাম্প্রতিক থেকে প্রশ্ন হয়, তাহলে বেসিকটা প্রপারলি পড়াইতে পারি না, বা বেসিক পড়াইলে সাম্প্রতিক পড়াইতে পারি না। তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমি এই সাম্প্রতিক যেটা আছে এটা লিখে নিয়ে ওদেরকে প্রোভাইড করব। তো আমি হাতে লিখে ওদেরকে দিলাম। এরপর চিন্তা করলাম হাতে লিখেছে একটু কম্পোজ করে দিই, সেটা সুন্দর হবে। কম্পোজ করে ওদের হাতে সাম্প্রতিকগুলি তুলে দিতাম। তো এরপর দেখা যেত যে এত বেশি যে আমি কম্পোজ করে আমি দিয়ে দিতাম হচ্ছে লাইব্রেরিতে, যে তোমরা ফটোকপি করে নিও। তো আমি দেখতাম যে ওরা ফটোকপি করতো, ফটোকপির খরচ হতো বা 10 টাকা, ওই ফটোকপিওয়ালা রাখতো 30 টাকা। তো আমি চিন্তা করলাম জিনিসটা আমার পরিশ্রম, কিন্তু লাভ করছে কে? লাইব্রেরি। তখন আমার মাথায় আসে তাহলে এইটা তো আমিই করতে পারি। এরপর আমি ওই জিনিসটাকে একটা ছোট্ট বইয়ের আকারে, যেটাকে পুস্তিকা বলা যায়, ছোট বইয়ের আকারে স্টুডেন্টদের হাতে তুলে দেয়, এবং আমি দেখলাম যে বেশ ভালোই, আমার হাতে কিছু টাকা পয়সা আসছে। তখন মনে হলো যে এই জিনিসটা যদি আমি আরো ছড়াই দিতে পারি, কারণ এটা তো উপকার হচ্ছে, আমি সার্ভিস দিব, বিনিময়ে আমি আর্ন করব। তো এই জিনিসটা যদি আমি ছড়াই দিতে পারি তাহলে আরো অসংখ্য স্টুডেন্টরা উপকৃত হবে, প্লাস আমিও কিছু টাকা পয়সা পাবো। যার ফলে ঢাকার বাইরে ক্লাস নেওয়া শুরু হয়, এবং আমি বিষয়টা মানে আমার ছোট্ট সাম্প্রতিকটা একসময় 40-50 হাজার কপি সেল হওয়া শুরু হলো। এটা কোন সালের কথা হবে? এটা 2011-12 সালের কথা। আচ্ছা, যখন আমার ছোট্ট সাম্প্রতিকটা প্রায় 40,000 কপি সেল হওয়া শুরু হলো, আমি টাকা পাইলাম। তখন আমার মনে হইলো যে তাহলে এই ছোট্ট জিনিসটা যদি স্টুডেন্টরা তো চমৎকারভাবে নেয়, সবাই একটা বিষয় প্রশংসা করতে, আপনি খুব গুছিয়ে তুলে দেন আমাদের হাতে। তখন আমার মনে হলো তাহলে আমি যদি এখন একটা বই করি, এই বইটাও স্টুডেন্টরা নিবে, মানে সার্থক হবে। তো তখন ওই চিন্তা থেকে আমি একটা বই প্রায় 2 বছর দিন রাত পরিশ্রম করে করি, এবং আমি খুব কনফিডেন্ট ছিলাম, এবং আমার একটা বিশ্বাস ছিল যদি এই বইটা বছরে 20,000 কপি সেল হয় তাহলে আমি একটা হিউজ টাকা পাবো, এটা বিজনেসের দিকে যাবে, আমি আর চাকরি বাকরির দিকে আসলে যাব না। ওই সময়টাতে আমি আপনাকে ওই যে ঘটনাটা বললাম, যে একই সাথে আমি বইয়ের কাজও করছি, আবার ওই যে বিসিএস এর জন্য পড়াশোনা করছিলাম, তখন আমার মনে হলো যে না, ওই ঘটনার প্রেক্ষিতে যে না, আমি আসলে চাকরি বাকরির দিকে না, আমি পড়ানোর সাথে থাকবো, প্লাস এদিকে বিজনেসটা ডেভেলপ করব। তো ওই চেষ্টা চালিয়ে গেলাম, 2 বছর পরিশ্রম করে বইটা করলাম, এবং আমার তো টার্গেট ছিল 20,000 কপি যদি সেল হয় তাহলে আমি আর চাকরি বাকরির দিকে যাব না। তো এটা প্রায় মানে 3 বছরের মাথাতে আমার বই দেখা গেল যে আমার টার্গেট ছিল 3 বছরে যদি 9-10 হাজার কপিও যায় তাহলে এটা 20,000-এ যাবে। তো তৃতীয় বছরে দেখা গেল সেটা 27,000 কপির মতো সেল হয়ে গেল, মানে একটা বছরে 27,000 কপি সেল হলো। তখন আমি এখানে আগ্রহ পাই, এবং এরপরে যখন কন্টিনিউ করি, আলহামদুলিল্লাহ এখন তো সংখ্যাটা বলা ঠিক হবে কিনা, যেমন এখন প্রতি বছর প্রায় 70-80 হাজার কপি করে সেল হয়। করোনার সময় তো প্রায় 1,30,000 কপি সেল হইলো। রকমারি তার পেছনে একটা বিশাল অবদান আছে। তো এরপর যখন দেখলাম আমার এই বইটা খুব ভালো চলছে, তখন আমি আরও বই লেখা শুরু করি, বাংলা, ইংরেজি বা অ্যাডমিশন ক্যান্ডিডেটদের যা যা দরকার। এখন আমার প্রায় 23টার মতো বই আছে প্রকাশনী থেকে করা শুরু করে, এবং যথেষ্ট সাড়া পাই, যার ফলে আমি প্রকাশনীর সাথেই থেকে যাই। এর পাশাপাশি যেটা হয়, এই বই করতে গিয়ে এই লাইনটা যেটা সেক্টর যেটা, অর্থাৎ পাবলিকেশন প্লাস হচ্ছে প্রিন্টিং সেক্টর যেটা, এই সেক্টরে আমি একটু এক্সপার্ট হয়ে উঠি, যার ফলে মনে হলো যে আমি বিজনেসটা আরও বাড়াই, যার ফলে নিজের প্রেস দেওয়া, পাবলিকেশনস এবং প্রেসও আর কি, নিজে প্রেস দিলাম নিজে। আমি জার্মানি থেকে কিছু মেশিন নিয়েছি, যার ফলে আমি একেবারে প্রকাশনী প্লাস হচ্ছে প্রেস বিজনেস দুইটার সাথে আছে। আচ্ছা, একটা প্রশ্ন না শুনতে গিয়ে মাথায় আসে যে আপনার চলার পথটা কিন্তু তুলনামূলক মসৃণ ছিল, যে ভালো কাজ করেছেন, ভালো সাফল্য পেয়েছেন, কিন্তু এরকম একজন সফল মানুষের গল্প শুনলে মনে হয় যে আমিও এগিয়ে যে আমিও করি, তো সবার গল্প কিন্তু এরকম হয় না। এই যে আপনি তখন আমরা বলছিলাম মানুষের মতো মানুষ হয়ে ওঠা, সেটা হচ্ছে
আপনার ফিলোসফিক্যাল সাইডে, যদি ক্যারিয়ারের সাইডে বলি যে আমার বয়সী বা আপনার স্টুডেন্ট যারা আছে স্কুল কলেজ ভার্সিটিতে, ওরা যখন ভাবে ক্যারিয়ারে কয়ে যাবে, বাবা মার পছন্দে সেই ক্যাডার হবে, ডাক্তার হবে, নাকি আপনার মতো একটা স্বপ্ন দেখে সাহস করে আগাবে, ওদের জন্য আপনি কি বলবেন? আপনি যেটা বললেন যে আমার চলার পথটা শুনে মনে হচ্ছে মসৃণ ছিল, আমি আসলে বলেছি ওইভাবে যার ফলে মনে হচ্ছে মসৃণ ছিল। আসলে চলার পথটা মোটেও মসৃণ ছিল না। ভবিষ্যতে হয়তো বা কখনো বলবো সেই বিশাল স্ট্রাগলের কথা, আজকে সেটা বলতে যাচ্ছি না। আচ্ছা, যেটা হয়েছে যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে আসলে কমফোর্ট জোনে কখনোই অ্যাচিভ করা যায় না, আপনাকে স্ট্রাগলের মধ্যে যাইতে হবে, পড়তে হবে, তারপরে হচ্ছে অ্যাচিভমেন্টটা আসে। তো এখন নতুনদের জন্য আমি যেটা বলবো যে যদি মানে কেউ, প্রথম কথা হচ্ছে আমাদের প্রচলিত যে বৃত্তটা আছে পড়াশোনার, এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এখানে একটা ধারণা আছে যে 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 ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড তারাই হচ্ছে মেধাবী। এইটা আপনার 8-10টা কোয়ালিটির মধ্যে একটা কোয়ালিটি আপনি লিখে অনেক ভালো নাম্বার পাইছেন, তাই না? তো এই একটা নাম্বার মানেই কিন্তু আপনি পরীক্ষাতে 3 জনকে পেছনে ফেলে ফার্স্ট হলেন মানেই আপনি খুব মেধাবী। আর যে ছেলেটা হচ্ছে ফার্স্ট হইতে পারলো না বা শেষের দিকে আছে সে মেধাহীন, তা কিন্তু না। মেধা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে যখন অনেকগুলি গুণের সমন্বয় ঘটবে তখন সে একজন মেধাবী হয়। তার মধ্যে একটা গুণ হচ্ছে যে সে পড়ালেখায় অনেক ভালো। আমি অবশ্যই বিষয়টাকে এনকারেজ করছি, কিন্তু যে হয়তোবা ওই পড়াশোনায় ভালো করতে না পারলো, হ্যাঁ, তার মধ্যে হয়তো বা আদার্স অনেক গুণ আছে যেটা তার মেধার বহিঃপ্রকাশ, সেও কিন্তু মেধাবী, ঠিক আছে? তো আমি যেটা বলবো যারা এখন সময় আছে, আমরা তো অবশ্যই এই কম্পিটিশনের জামানাতে পড়ালেখায় ভালো হইতে হবে, সিনসিয়ার হইতে হবে, পড়াশোনা করতে হবে, স্কিল অর্জন করতে হবে। আর এর পাশাপাশি আমি স্পেশালি একটা জায়গা ফোকাস করে বলবো, সেটা হচ্ছে প্রত্যেকেরই উচিত পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা জায়গায় নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলা, যে কোনো একটা জায়গায়। সেটা তাকে একটু খুঁজে বের করতে হবে তার আগ্রহের জায়গাটা কোনটা, তার ভালোবাসার জায়গাটা কোনটা। ভুল জায়গায় হইলে হবে না। তো কেউ যখন নিজের জায়গাটা খুঁজে পাবে যে আমার এই জিনিসটা ভালো লাগে, এইটাতে আমার আগ্রহ, তখন তার ওই একটা জায়গায় দক্ষ হওয়া উচিত। তাহলে যেটা হবে, ইন ফিউচারে সে পড়ালেখা করে শুধুমাত্র চাকরিমুখী হয়ে থাকবে না বা একটা চাকরির জন্যই সে মুখাপেক্ষী হয়ে থাকবে না। তার যে কৌশল বা তার যে দক্ষতাটা আছে, এই দক্ষতাকে কাজে লাগিয়ে সে কিন্তু নিজেই একজন এন্টারপ্রেনিয়র বলি বা নিজে একটা বিজনেস এস্টাবলিশ করা সে করতে পারবে। সেটা হতে পারে কারো হয়তো বা ওয়েব ডিজাইনিংয়ে আগ্রহ, সে ওয়েব ডিজাইনিংয়ে যদি এক্সপার্ট হয়। কারো হয়তো বা ভিডিও এডিটিংয়ে খুব আগ্রহ, সে এটাতে এক্সপার্ট হইতে পারে। কারো হয়তো বা গিটার বাজাইতে খুব ভালো লাগে, গান করতে খুব ভালো লাগে। তো পড়াশোনার পাশাপাশি সে গিটারটাতে এমনভাবে বাজাবে বা এমনভাবে শিখবে যে এটা তার আরেকটা জায়গা উন্মুক্ত করে দেবে। তো এই জন্য যার যেই জায়গাটায় আগ্রহ, অনেক সেক্টর আছে এখন, ইউটিউবে সার্চ দিলে অনেক ধরনের এই ধরনের ভিডিওস পাওয়া যাবে, যেগুলো থেকে তারা দেখতে পারবে যে কোন কোন দিকে পড়াশোনার পাশাপাশি এক্সপার্ট হওয়া যায়। তো যে কোনো একটা জায়গায় কেউ এক্সপার্ট হোক পড়াশোনার পাশাপাশি, তাহলে শুধু চাকরিমুখী হবে না, সে নিজে কিছু করতে পারবে। আমি এটাই সবসময় অ্যাপ্রিসিয়েট করি। আরেকটা বিষয় হচ্ছে সময়টা কিন্তু অনেক পাল্টেছে। এখন কিন্তু সাধারণত ছেলে মেয়েরা ওই আরেকজনের হয়ে কাজ করা এটা খুব একটা পছন্দ করে না। সে নিজেই তার মধ্যে যে কোয়ালিটিস আছে এইগুলো দিয়ে নিজেই কিছু একটা করা, নিজে একটা ইনস্টিটিউট হয়ে ওঠা, এটা স্টুডেন্টরা খুব প্রিফার করে। কারণ সবাই একটু স্বাধীন থাকতে পছন্দ করে। যেমন আমার কিন্তু আরেকটা পরিচয় আছে, আমি একটু ঘোরাঘুরি করি। তো এই যে আমি ঘোরাঘুরি করি, আমি যদি চাকরির লাইনে থাকতাম তাহলে হয়তো আমি এত ঘোরাঘুরি করতে পারতাম না, বা সত্যি বলতে হয়তো বা আমি চাকরি 2 মাসের বেশি করতে পারতাম না আরেকজনের আন্ডারে থেকে। তো এই জন্য একটা এক্সট্রা কোয়ালিটিস যদি কারোর মধ্যে থাকে, তো সেটা দিয়ে সে ভালো করতে পারবে বা নিজে কিছু করতে পারবে। আচ্ছা, ট্রাভেলিংয়ের কথা বলছিলেন যে আপনি সম্ভবত 16টা দেশ, 16-17টার মতো দেশ ঘুরে ফেলা হয়েছে। ট্রাভেলিং অনেকে দেখা যায় যে বলে আরে ধুর এত টাকা খরচ করে যাব, কষ্ট করে আবার পাহাড়ে উঠবো, এর থেকে তো আমি ঘরে শুয়ে থাকলে ভালো। কিন্তু ও জানে না যে ট্রাভেলিং এ আপনি কোন এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন। একটু বলেন তো যে আপনার এই ট্রাভেলিং এর নেশাটা কিভাবে, বা আপনার কোন জিনিসটা ভালো লাগে ট্রাভেল করলে? যেটা বললেন যে কেউ একজন ভাবছে যে ধর ওই পাহাড়ে উঠবো, তার চেয়ে বরং ঘরে শুয়ে থাকে, এটা বেশি আরামের। এটা হচ্ছে আপেক্ষিক বিষয়, যে যেভাবে নেয়। কিন্তু আপনি যদি
আপনি যদি শিখতে চান তাহলে অন্যতম যে 3টা ওয়ে, একটা হচ্ছে আপনাকে প্রচুর পড়তে হবে, একটা হচ্ছে আপনাকে দেখতে হবে, শুনতে হবে, ঠিক আছে? তো এই যে দেখার যে জায়গা, এইটা হচ্ছে আপনি যখন ঘর ছেড়ে বের হবেন আপনি দেখবেন এই ট্রাভেলিংয়ের মাধ্যমে হবে। আরেকটা হচ্ছে সৃষ্টিকর্তার যে অপার সৃষ্টি, এটাকে উপলব্ধি করার জন্য এবং এই সৃষ্টিকর্তার সৃষ্টিটাকে উপলব্ধি করলে পরে সৃষ্টিকর্তার প্রতি যে বিশ্বাসের জায়গাটা বা তার আনুগত্যের জায়গাটা, এইটাও আরও প্রবল হয়, স্ট্রং হয় যখন আপনি একটা পাহাড়ে গিয়ে মুগ্ধ হয়ে ওয়াও নাইস, আপনি হয়তো বা মুখে বলছেন ওয়াও নাইস, কিন্তু এইটারই কিন্তু আরেকটা রূপ হচ্ছে আলহামদুলিল্লাহ। জি, মানে এইটাই আল্লাহ সৃষ্টিকর্তার কত চমৎকার সৃষ্টি, তাই না? তো সৃষ্টিকর্তাকে চেনা যায়, সৃষ্টিকর্তার সৃষ্টিকে চেনা যায়, নিজে অনেক কিছু জানা যায়, সমৃদ্ধ হওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে ট্রাভেলিং তারাই করতে পারে যারা ভেতরে তাদের ইনার পিস আছে, শান্তি আছে। আর যারা ট্রাভেল করে তাদের মধ্যে শান্তি থাকে। এটা আমি 2টা জায়গায় বলি। আমি একটু দৌড়াইও, মানে একটু ম্যারাথনে পার্টিসিপেট করি। তো এই দৌড়টা আসলে সবাই দৌড়াইতে পারে না, যার মধ্যে শান্তিটা আছে সেই দৌড়াইতে পারে, আর যে দৌড়ায় তার মধ্যে শান্তিটা থাকে। ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আমি এটা বলি, যার মধ্যে ইনার পিসটা আছে সেই ট্রাভেল করতে পারে, আর যে ট্রাভেল করে তার মধ্যে শান্তিটা আসে। ঠিক আছে? হ্যাঁ, এই যে আপনি বলছিলেন যে ইনার পিস বা সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক, মনের ভিতরে শান্তি। তো আজকাল দেখা যায় কি যে জীবনটা এমন হয়ে গেছে, স্কুলের এত ছোট একটা মানুষ যে হয়তো খেলাধুলা করবে, বন্ধুদের সাথে আড্ডা দিবে, সেও ডিপ্রেশনে ভুগছে, পড়াশোনা হচ্ছে না, কিছু হচ্ছে না। তো এই যে ডিপ্রেশন, এই যে মানসিকভাবে অশান্তিতে থাকা, আপনার কিন্তু অনেক স্ট্রাগল ছিল লাইফে, নিজে নিজে অনেক পথ পাড়ি দিয়ে আসতে হলো। এই সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক, এটা নিয়ে যদি একটু বলতেন, যে ওদের উদ্দেশ্যে একটু পরামর্শ। ডিপ্রেশনের জন্য 2টা জায়গা বলবো। একটা হচ্ছে আপনি যখন কাজে ব্যস্ত থাকবেন তখন ডিপ্রেশন আপনাকে টাচ করার সুযোগ পাবে না। আপনার অনেক কষ্ট আছে, যেমন আমি আসলে আমার সেই স্ট্রাগলের গল্পটা বলতে চাচ্ছি না, শুধু একটা অংশ বলি। একটা সময় আমি এত বেশি দৌড়াইতাম, এত বেশি আমাকে পরিশ্রম করতে হতো যে আমার কোনো ফ্রাইডে ছিল না, আমার কোনো রাত 12টা 1টা ছিল না। আমি এমনও হয়েছে রাত 2টার সময় স্টুডেন্টের বাসায় গিয়ে পড়াইছি, মানে এটা গার্ডিয়ানদের অনুরোধে। আমি মানে এত অনুরোধ যে একটু আসতেই হবে বাসায়। তো আমি দেখতাম যে আমার সময় নেই, আমার লাস্ট যে টিউশনটা শেষ হয় এটা রাত 12টায় শেষ হয়। তখন আমি বলছি আমি তাহলে রাত 12:30টার পরে যদি আসে আপনার সমস্যা যদি না হয়, তখন বলছে আচ্ছা কোনো সমস্যা নেই। তো রাত 12:30 থেকে 2টা পর্যন্ত আমি বাসায় গিয়ে পড়াইছি। তো আমার কোনো ফ্রাইডে ছিল না, আমার কোনো ছুটির দিন ছিল না, অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো একটা ঘটনা ছিল এরকম যে আমি আমার ক্যাম্পাসে ক্লাস শেষ করে দ্রুত পড়াইতে যাব, রাস্তায় জ্যাম, তখন আমার বাইকও ছিল না, রাস্তায় জ্যাম, অনেক আর্থিক কষ্টের মধ্যেও ছিলাম। তো আমি এই জ্যামের মধ্যে থেকে আমাকে যাইতে হবে হচ্ছে বেলি রোড, আমি তখনও শাহবাগ। তো আমি বাস থেকে নেমে আমি রমনা পার্কের উদ্দেশ্যে হাঁটা শুরু করি। তো একটু দ্রুত যাইতে হবে, আমি দৌড়ানো শুরু করি। তো হঠাৎ দৌড়াতে যে হঠাৎ আমার মাথায় চিন্তা আসে আমি কি করতেছি আসলে, মানে আমার লাইফটা আসলে কিভাবে চলতেছে, মানে আমি নিজেও টের পাচ্ছি না কিভাবে আমার দিন যাচ্ছে, কি একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছি, প্রতিনিয়ত আমি দৌড়াচ্ছি। তখন আমি দৌড় থামায় আমি রমনা একটা পার্কে আমি একটা বেঞ্চে বসে গেলাম, বসে আমি অঝরে কান্না শুরু করলাম। মানে আমি হু হু করে কাঁদতেছি যে আমি কি করতেছি আসলে, মানে আমার লাইফ তো আর লাইফের মতো নাই, আমি প্রতিনিয়ত দৌড়াচ্ছি, সকাল সন্ধ্যা, শুক্রবার নাই শনিবার নাই, মানে আমি স্ট্রাগলের মধ্যে পড়ে জীবন জীবিকার তাগিদে এমনভাবে দৌড়াচ্ছি যে আমি যে একটা মুহূর্ত স্থির হয়ে বসবো সেই সময়টাও আমার নাই। তো ওই সময় বসে আমি যখন হু হু করে কান্না করছি, তখন আমার মনে হলো আমার ভেতরে আসলে অনেক কষ্ট, অনেক কান্না জমা, সেই কান্না করার মতো সময়টুকু আমার নাই, আমি যে কাঁদবো, যার ফলে আমার ওই কান্নাটারও আমি সুযোগ পাই নাই, এখন হু হু করে আমি কাঁদতেছি। এইটা বললাম এই কারণে যে এই গল্পগুলি হবে কখনো, মানে আমি আমার সম্পূর্ণ স্ট্রাগলের কথা বলবো কখনো, আজকে না। তো তখন আমার কাছে মনে হইলো যে এইটা বললাম এই কারণে যে আসলে আপনি যখন কাজের মধ্যে থাকবেন, আপনি যখন ব্যস্ত থাকবেন, পরিশ্রমের মধ্যে থাকবেন, তখন ডিপ্রেশন আপনাকে স্পর্শ করতে পারবে না। আর যখনই আপনি কাজে থাকবেন তখনই দেখা যাবে যে ওই মানে যেই ডিপ্রেশনের জন্য যেই বিষয়গুলো আপনাকে প্রতিনিয়ত এই ডিপ্রেসড করে তোলে, ওই বিষয়গুলি আপনাকে টাচ করতে পারবে না, আপনি ব্যস্ত আছেন। এটা হচ্ছে 1 নাম্বার, ব্যস্ত থাকা। আর 2 নাম্বার হচ্ছে
সৃষ্টিকর্তার যে উপাসনা যে ধর্মেরই আছে, সৃষ্টিকর্তা তাদের যে ধর্মীয় রুলসগুলো আছে এগুলো যদি একটু পালন করে, মেনটেন করে, তাহলে আমার মনে হয় একটা মানুষ ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারে খুব সহজেই। আর ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য মেডিসিন বলি, ডক্টর বলি বা আদার্স মানুষজনের হেল্পের চেয়ে আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ভুলও হতে পারে, আমি মনে করি একটা মানুষ কেউ ডিপ্রেশনে থাকলে এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় মাধ্যমটা সে নিজেই। তাকে বেরিয়ে আসতে হবে। 10 জন তাকে অনেক কিছু বোঝাইলো, অনেক কিছু সান্ত্বনা দিল, সেটা যতটা না কাজে আসবে তার চেয়ে নিজের থেকে আমি ঝেড়ে স্ট্রং হয়ে যে একটা ঝাড়া দিয়ে উঠে আপনি ব্যস্ত হন, আপনি কাজের কোনো অভাব নাই, আপনি যেই দিকে ইনভলভ হইতে চান না কেন ইনভলভ হইতে পারবেন। ব্যস্ত হন, সৃষ্টিকর্তার আনুগত্য প্রকাশ করে তার যে দিক নির্দেশনা, তার যে রুলসগুলি মেনটেন করা, যেমন আমরা মুসলিম ধর্মের নামাজ পড়েন, আদার্স যে বিষয়গুলো আছে মেনটেন করেন, তাহলে সহজেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে। আমি হয়তো সহজভাবে বলছি, যে ডিপ্রেশনে আছে সে হয়তো বা জানে তার জন্য কতটা কঠিন। এরপর আমি মনে করি যে কেউ যদি মনে করে আমি ঝাড়া দিয়ে উঠলাম এই মুহূর্তে, আমি আর ঝিমাবো না, আমি আর বসে বসে নিজেকে কুরে নষ্ট করব না, আমি উঠলাম আজকে থেকে আমি এটা করা শুরু করব, এনাফ, এই প্রাণ শক্তিটাই তার জন্য যথেষ্ট। সো এটা সে নিজেই করতে পারবে, আরেকজন না। একদম শেষে একটা প্রশ্ন করব, সেটা হলো যে জোবায়ার্স জিকে দুটো শব্দ কিন্তু সিনোনিমাস হয়ে গেছে। জোবায়ের ভাই নামটা শুনলেই জিকে শব্দটা অবধারিত চলে আসে। তো বেশিরভাগ স্টুডেন্টের কথা হলো যে ভাই জিকে তো মনে থাকতে চায় না, এটা বিসিএস হোক কিংবা যেটাই হোক, আপনি কিভাবে মনে রাখেন বা ওদের উদ্দেশ্যে কি বলবেন? আচ্ছা, আগে একটু বলি, যেটা বললেন যে জুবায়ের জিকে নামটা হচ্ছে একটা সমার্থক শব্দ হয়ে গেছে। অনেক জায়গায় হচ্ছে এখন তো একটু বয়স টয়স হয়েছে, একটু বইয়ের খাতিরে নামটা হয়েছে, অনেক জায়গায় ইনভাইট করে। তো অনেক জায়গায় গেস্ট হিসেবে গেলে তারা যখন পরিচয় করিয়ে দেয় আমাকে বলে যে আমাদের জুবায়ের জিকে ভাই আসছে, জুবায়ের জিকে। তো তখন আমাকে যে বলতে হয় আমার নাম আসলে জুবায়ের জিকে না, আমার নাম জুবায়ের আহমেদ, আকিকা দিয়ে আমার বাবা রাখছে এই নামটা জুবায়ের আহমেদ। কিন্তু এইটারও মধুর দিক হচ্ছে যে একটা বই এতটাই পপুলারিটি পাইলো অল্প সময়ে, এতটাই গ্রহণযোগ্যতা, এতটা মানুষের ভালোবাসার মধ্যে আছে যে আমার নামটাই এখন জুবায়ের আহমেদ না, আমার নামটাই হয়ে গেছে জুবায়ের জিকে। ঠিক আছে, তো এটা ভালো লাগার মতো একটি বিষয়। আর ওই যে পড়তে গিয়ে স্টুডেন্টদের যে কমন একটা অবজেকশন, মনে থাকে না, আমি মজা করে বলি, প্রথম হচ্ছে মনের মধ্যে যে আছে তাকে আগে বের করতে হবে। পড়াশোনা করতে গেলে পড়াশোনায় ডেডিকেশন নিয়ে করতে হবে, মনের মধ্যে অন্য কেউ থাকলে আগে একটু বের করতে হবে। বের করে একই পড়া, যেমন যে হাফেজ 30 পারা কোরআন শরীফ সে মাথায় রাখতেছে, বুকে মুখে ধারণ করতেছে, তো সেটা কি একদিনে হয়ে যায়? একদিনে হয়ে যায় না। একই পড়া কি একবার দুইবার পড়ে সে মুখস্থ করে ফেলছে? না। কিন্তু মনে থাকতে গেলে একই বিষয় আত্মস্থ করতে গেলে যেটা লাগে, একই বিষয়কে বারবার পড়তে হবে, আর এই পড়ার সাথে একটু রিলেট করতে হবে পড়াগুলিকে। যেমন আমি যখন ক্লাস নিই, আমি একটু মজা করে, আমার একজন স্যার ছিলেন, তিনি যখন ইকোনমিক্সেরও কোনো বিষয় বোঝাতেন তখন ইনি এক্সাম্পল নিয়ে আসতেন হাকিম চত্বর। ঠিক আছে, এইখানে একসময় প্রেমিকারা হাকিম ভাইয়ের কাছে চিঠি দিয়ে যেত। তো উনি কিন্তু পড়াচ্ছেন ইকোনমিক্স, ঠিক আছে, হয়তো বা অপরচুনিটি কস্ট পড়াচ্ছেন, এক্সাম্পলে কি চলে আসছে? হাকিম চত্বর। তখন হচ্ছে স্টুডেন্টদের একটু মনে থাকে বা মাথায় থাকে। যেমন যদি কনস্টিটিউশনের কথা বলি, যেমন আমাদের সংবিধানটা চাইলে দুইভাবে পড়া যায়, একটা হচ্ছে খুলেই মুখস্থ করা শুরু করলাম, আরেকটা হচ্ছে এই সংবিধানটাই কিন্তু একটা স্টোরি। আমি মানে এখানে একটা গল্প আছে, দেশটা স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর দেশের নেতৃবৃন্দ যারা ছিল তারা চিন্তা করলো দেশের জন্য কিছু আইন দরকার, তারা কিছু অর্ডার দিল, সেই অর্ডার অনুযায়ী একটা গণপরিষদ হইলো, সেই গণপরিষদ থেকে আলাদা একটা সংবিধান প্রণয়ন কমিটি করা হলো, তারা দুইটা দেশকে ফলো করে একটা খসড়া তৈরি করলো, সেই খসড়াটা গণপরিষদে যাওয়ার পর সবাই মিলে হ্যাঁ বললো, স্বীকৃতি দিল, তারপর আমার এরকম সংবিধানটা আসলো। তারপর সে সংবিধান খুলে দেখলাম এখানে 11টা অধ্যায় আছে, 153টা অনুচ্ছেদ আছে। আচ্ছা, কি বলা আছে অধ্যায়গুলিতে, কি আছে অনুচ্ছেদগুলিতে? এইভাবে যদি গল্পের মতো করে পড়ি তাহলে কিন্তু বিষয়গুলি মনে থাকে। তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে একই পড়া বারবার পড়তে হবে। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে হাফেজ, সে যখন রমজান মাসে তারাবি নামাজ পড়ায়, সে কিন্তু সকালে ঘুম থেকে উঠে প্র্যাকটিস করে, পড়তে থাকে, রিসাইট করে। তো সে তো তার তো মুখস্থ, এরপরও কেন সে রিসাইট করে?
যতই মুখস্থ থাকুক এটাকে সে প্র্যাকটিস করে যায় কারণ এই প্র্যাকটিসটা না করলে তার এইটা থাকবে না। তো এই জন্য একই পড়া বারবার পড়তে হবে, আর ওই পড়াটার সাথে যদি একটু আশেপাশে বিষয়গুলোকে একটু রিলেট করা যায়, যেমন সংবিধান একটা কথা বলি, একটা গল্পের মতো এরকম যদি রিলেট করে পড়া যায় তাহলে বিষয়গুলো সহজে মনে থাকে। প্রিয় দর্শক, আজকের কথা হচ্ছিল জুবাইর ভাইয়ের সাথে। আসলে কথা বলতে গেলে কিন্তু ওনার মতো একটা শিক্ষককে পেলে ইচ্ছা করে আরও প্রশ্ন করেই যাই, হোক আবার নিজের হোক তোমাদের। কিন্তু দিন শেষে আমি মনে করি যে ভাইয়ার বইগুলো পড়ে তোমরা উপকৃত হয়েছো, আমিও হয়েছি। তো ভাইয়ার লাইফ স্টোরিগুলো থেকে, ওনার ফিলসফি থেকে উনি একটা কাজ কিভাবে করেন, এই যে পড়াশোনা নিয়ে বলছিলেন যে রিপিটিশন আর রিলেট করতে পারা, এই ব্যাপারগুলো যখন মাথায় রাখবে, আমরা আশা রাখি যে ভাইয়ার মতো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে আমরা সবাই সফল হতে পারবো, সেটাই প্রত্যাশা। আর দিন শেষে ভাইয়ের যে কথাটা ছিল যে শুধু ক্যারিয়ারে সফল হলে সফল হওয়া যায়, কিন্তু সার্থক হওয়া যায় না। সার্থক হওয়ার জন্য শুধু নিজেকে নিয়ে নয়, সবাইকে মিলে ভালো থাকতে জানতে হবে, চেষ্টা করতে হবে। আজকে সবাই সফলতার জন্য ভাইয়ের সাথে হয়তো গল্প এখানেই থেমে যাচ্ছে। আবারও গল্পগ্রাফির নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।